নমস্কার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই ইনভেস্ট উইথ নিশান চ্যানেলের পক্ষ থেকে। আজকে নতুন ভিডিও। এই নতুন ভিডিওতে একটি কোম্পানি যারা মার্কেটে লিস্টিং হতে যাচ্ছে, আইপিও আনতে যাচ্ছে, যার অ্যাপ্লিকেশন পর্ব ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলবে। এরকমই একটি আইপিও নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এখানে আমরা দেখে নেব কোম্পানি ডিটেলস, তার সঙ্গে সঙ্গে আইপিও ডিটেলস, এবং আইপিও ডিটেলসের মধ্যে এরা যা ডাটা পাবলিশ করেছে সেই জিনিসগুলো আমরা কিন্তু এখানে পরিষ্কারভাবে আলোচনা করব, এবং সর্বশেষে আমরা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব যে অ্যাপ্লিকেশন করবো কি না। এবার মূল পর্বে ঢোকার আগে কিছু কথা বলি। এখন কিন্তু মার্কেটে প্রচুর আইপিও আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনেও কিন্তু আমরা দেখেছি যে একসাথে ৩টি আইপিও লিস্টেড হলো। তার মধ্যে মিশো আইপিওটি কিন্তু ভালো গেইন দিয়েছে। আপনারা কমেন্টে জানাবেন এই গেইনের অংশীদার কে হলেন, অর্থাৎ কে পেয়েছেন একটু জানাবেন। এবার যেটা মোদ্দা কথা, যত আইপিও এখন আসছে তার মধ্যে কিন্তু 80% কোম্পানির কিন্তু ফিনান্সিয়াল উইকনেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। 20% ফিনান্সিয়ালি কিন্তু স্ট্রং। সুতরাং আইপিওতে অ্যাপ্লিকেশন করলে পরে এই যে লং টার্ম হোল্ড করবো, আমি লিস্টিং গেইন নিয়ে বেরিয়ে যাবো, এই ডিসিশনটা কিন্তু নেওয়ার একটা আগে থেকে প্রিপারেশন রাখতে হবে। আমি যেমন যদি লিস্টিং গেইন ভালো দেয় তাহলে আমি কিন্তু পার্শিয়ালি কিন্তু অন্তত নিজের যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং ২-৩ দিন বা একটা সপ্তাহ সেটা অবজারভেশনে রাখি বাকি পোর্শনটা কি মোমেন্টামে থাকে। হয়তো কিছুটা বেড়ে গেল, তখন কিন্তু একটা প্রফিট কিন্তু আমি ভোগ করি বা এক্সিট করে যাই। এর কিছু, কিছু আইপিও যেমন এলজির মতো আইপিও যেটা আসলো কোম্পানির ফিনান্সিয়াল বা ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক, অনেকেই কিন্তু হোল্ড করে আছেন এখনো। আমিও সেরকম কিছুটা পোর্শন বিক্রি করে দিই, কিছুটা পোর্শন কিন্তু হোল্ড করে রেখেছি। আমার মনে হয়েছে কোম্পানিটা ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক জায়গায় আছে। এইজন্য আমি সেটা কিন্তু করেছি। এবার এই যে আমার যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো সেরকমভাবেই কিন্তু আপনাকেও কিছুটা কিন্তু ভাবতে হবে। সুতরাং ডিসিশন কিন্তু আইপিও যখন অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যালটমেন্ট পেলে পরে কি করবেন সেটা কিন্তু আগে থেকেই নিতে হবে। না হলে কিন্তু একটা এই খারাপ কোম্পানির সাথে হয়তো আপনি থেকে গেলেন, লিস্টিং গেইনও নিলেন না। তারপরে দেখা গেল কোম্পানিটা আস্তে, আস্তে পড়তে শুরু করলো। তখন কিন্তু প্যানিকড হয়ে আবার দেখা গেল লস ভোগ করে নিলেন। সুতরাং ডিসিশনটা আগেই নেবেন কি করবেন। কারণ কি দেখা যায় যে 80% আইপিও মার্কেটে আসার পরে সেটা কিন্তু নিচের দিকে নেমে যায়, অর্থাৎ প্রাইস কিন্তু অনেকটা কমতে শুরু করে। মানে মোস্ট অফ দ্য আইপিওর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি, এবং উল্টোটা হয় কিছু নেগেটিভ লিস্টিং হয়ে, সেটা কিন্তু রেয়ার কেস। সেটা হয়তো ২-৪-৫টির মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটা 5% এর মতো হতো হয়তো। কিন্তু এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে আইপিওটা অ্যাপ্লিকেশন কিন্তু করবে। এবার যে আইপিও নিয়ে আলোচনা করব সেই আইপিওটি হচ্ছে হলো আইসিআইসিআই প্রুডেনশিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এই যে কোম্পানিটি আছে তার ডিটেলস আমরা যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। এই কোম্পানিটি কিন্তু একটা লিডিং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ভারতবর্ষের বুকে প্রচুর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। তার মধ্যে কিন্তু ওভারঅল যদি দেখা হয় সেটার ক্ষেত্রে কিন্তু এটা সেকেন্ড পজিশনে আছে, বা সেকেন্ড লার্জেস্ট আফটার এসবিআই এএমসি। এসবিআই যে এমসি আছে সেটা কিন্তু অনেকটাই বড়, সেখান থেকে এটা সেকেন্ড লার্জেস্ট বলা চলে। এবং এই যে কোম্পানিটি আছে সেটা কিন্তু অপারেশন কি নামে করে, আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড। এই যে কোম্পানিটি কোন, কোন ক্ষেত্রে কাজগুলো করে, এরা কি করে? মিউচুয়াল ফান্ডের কাজ করে, অ্যাসেট ম্যানেজমেন্টের কাজ করে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, অ্যাডভাইজারি সার্ভিস প্রোভাইড করে, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট সার্ভিসও কিন্তু এরা প্রোভাইড করে। এদের ভারতবর্ষে ২৭২টির মতো কিন্তু অফিসেস রয়েছে। এছাড়াও এদের প্রচুর ডিস্ট্রিবিউটর, ১,১০,০০০-এর উপরে কিন্তু এদের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর রয়েছে। এবং আইসিআইসিআই ব্যাংকের সাথে কিন্তু এদের লিঙ্ক রয়েছে, অর্থাৎ প্যারেন্ট যে ব্যাংক সেটা কিন্তু হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। আপনারা জানেন যে আইসিআইসিআই ব্যাংকের কিন্তু প্রচুর ব্রাঞ্চ কিন্তু ভারতবর্ষে রয়েছে। সেটা ৭,০০০-এর উপরে, ৭,২৪৬ এরকম সংখ্যায় কিন্তু ব্রাঞ্চেস রয়েছে। এই ব্রাঞ্চে বসে কিন্তু অ্যাডভাইজারির কাজটা কিন্তু এরা মেইনটেইন করে। এর কাস্টমার যদি দেখা যায়, কাস্টমারের সংখ্যা কিন্তু প্রচুর। 14.6 মিলিয়নের মতো কিন্তু কাস্টমার রয়েছে। এবং এরা যে মিউচুয়াল ফান্ডের যে স্কিমগুলো আনে, এরকম স্কিমের সংখ্যা কিন্তু ১৩৫টি। ১০০-র উপরে যদি মিউচুয়াল ফান্ডের স্কিম থাকে তাহলে কোম্পানিটা কতটা স্ট্রং হতে পারে সেটা কিন্তু এখান থেকে ধারণা পাওয়া যায়। এবং যে এরা অ্যাডভাইজারি সার্ভিস হিসাবে কি প্রোভাইড করে? ব্যাংকে বসে কিন্তু বিভিন্ন সার্ভিসেস, এই যে কোন কাজটা করলে পরে আপনার ভালো হবে, কোন জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করবেন, এই ধরনের সার্ভিসগুলো কিন্তু প্রোভাইড করে। বিভিন্ন রকম ইন্স্যুরেন্স যে আছে সেগুলো বিক্রি করা। এরা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সাথেও কিন্তু টাই আপে কাজ করে। বিভিন্ন কর্পোরেট অফিস, গভর্নমেন্ট বডিজের সাথেও কিন্তু এরা কিন্তু কাজ করে। বিভিন্ন ব্যাংকেও কিন্তু এদের মানে মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ধরনের যে এদের যে অ্যাসেট ক্লাসগুলো আছে সেগুলোর কিন্তু বিজনেসগুলো এরা করে। বিশেষ করে এদের ব্যাংকে তো রয়েছে এতগুলো ব্রাঞ্চ, তার মানে এদের কিন্তু ডাইভার্সিফাইড একটা বিজনেস পোর্টফোলিও কিন্তু রয়েছে। এইগুলো কোম্পানি ডিটেলস। বা আমরা আইপিও ডিটেলসগুলো একটু দেখে নিই। আইপিও ডিটেলসের মধ্যেই বিভিন্ন যে ডাটাগুলো থাকে তার মধ্যে হচ্ছে টাইমলাইন যদি আমরা দেখে নিই। আমি আগেই বলেছি ডিসেম্বরের ১২ তারিখ থেকে ডিসেম্বরের ১৬ তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই পর্বতে কিন্তু আপনাকে যা করার করতে হবে। এখন এর যে অফার প্রাইস রয়েছে সেটা কিন্তু ৳২,০৬১ থেকে ৳২১৬৫। তার মানে হচ্ছে আপার ব্র্যান্ড কিন্তু ৳২১৬৫, যেটা কাট অফ প্রাইস, সেটাতেই আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করব। এক লটে কিন্তু থাকবে ৬টি শেয়ার, এবং অ্যালটমেন্ট ডেট হচ্ছে ডিসেম্বরের ১৭ তারিখ। তার মানে আপনি ১৭ তারিখ মোটামুটি রাতের দিকে আপনি জেনে যাবেন যে আপনি আইপিওটা পেয়েছেন কিনা, যদি অ্যাপ্লিকেশন করে থাকেন। লিস্টিং ডেট হচ্ছে ডিসেম্বরের ১৯ তারিখ। সেদিন আপনারা যারা পাবেন তাদের ডিম্যাটে দেখতে পারবেন যে লিস্টিং হচ্ছে, এবং আপনার ডিম্যাটে ট্রান্সফার হয়ে যাবে এই এক লটে। যে করতে থাকেন তাহলে ৬টি শেয়ার, ২ লট পেলে আপনার ১২টি শেয়ার। এই হলো বিষয়বস্তু। এবার এই যে এক লট যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার টাকার প্রয়োজন আছে কিন্তু ৳১২,৯৯০। অনেকদিন পর দেখলাম এটি আইপিও ১৩,০০০-এর নিচে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে এক লটের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশনে আপনার ব্লকড হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা, সেটা হচ্ছে ৳১২,৯৯০। এবার আপনারা যদি রিজার্ভেশন কোটা দেখেন, এখানে
পিওয়াইবি কোটা রয়েছে 47.50%, এইচএনআই কোটা রয়েছে 14.25%, রিটেল কোটা রয়েছে 33.25% এবং শেয়ার হোল্ডার কোটা কিন্তু রয়েছে। অর্থাৎ শেয়ার হোল্ডার কোটা কিন্তু দেখতে পাচ্ছি 5%। যাদের কাছে আইসিআইসিআই ব্যাংকের শেয়ার থাকবে তারা কিন্তু এলিজিবল হবে দুটো ক্ষেত্রে, রিটেলার হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারেন, আরও যে আপনি যে ক্যাটাগরিতে পারেন সেই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। তার সাথে সাথে আপনি অ্যাজ এ শেয়ার হোল্ডার কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনাদের জন্য রিজার্ভেশন রয়েছে 5% শেয়ার। তার মানে এখানে একটা আপনি একই ডিমের থেকে ডাবল অ্যাপ্লিকেশন করতে পারবেন, একটি শেয়ার হোল্ডার করা এবং আপনার ক্যাটাগরি যেটা হবে তার বাদে, শেয়ার হোল্ডার বাদে সেটাতেও করতে পারেন, রেগুলার হিসাবে বা জেনারেল কাস্টমার হিসাবে করতে পারেন। এই হলো আইপিওটির রিজার্ভেশন ডিটেলস। এবার এই যে কোম্পানিটি রয়েছে এর হলো টোটাল যে ইস্যুসটা রয়েছে তার মধ্যে কিন্তু ফ্রেশ ইস্যু নেই একদমই, টোটালটা কিন্তু অফার ফর সেল। এবার এই অফার ফর সেল যদি আপনি দেখেন, তার মানে এখানে কিন্তু প্রোমোটার পুরোপুরি নিজের পকেটে টাকাটা ওঠাচ্ছে। ইস্যু সাইজ কিন্তু কম নয়, ইস্যু সাইজ কিন্তু প্রচুর, 10,602.65 কোটি টাকা। তার মধ্যে পুরোটাই কিন্তু অফার ফর সেল, মানে ভালো অ্যামাউন্টের একটা কিন্তু ক্যাপিটাল প্রোমোটাররা নিজেদের পকেটে কিন্তু ঢোকাবে। এবং ইস্যু টাইপ বুক বিল্ড অফার, অর্থাৎ যেমন ডিমান্ড থাকবে সেরকম ভাবে লিস্টিং গেন আপনারা পেতে পারেন। যদি ডিমান্ড কম থাকে তখন লিস্টিং গেন কম পাবেন, দেখা গেলো একদমই ডিমান্ড থাকলো না তখন আপনি লিস্টিং গেনে হয়তো কিছুই পেলেন না, লস হতে পারে। এবার যেমন ডিমান্ড থাকবে, অর্থাৎ সাবস্ক্রিপশন যেমন থাকবে সেরকম ভাবে কিন্তু এর লিস্টিং গেন হওয়ার সম্ভাবনা থাকবে, ডিমান্ডের উপর লিস্টিং প্রাইসটা ডিপেন্ড করবে। এবার কোম্পানিটা যদি আমরা ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো দেখি, এখানে আমরা এই টেবিলে দেখতে পাচ্ছি যে 23 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটি ইয়ার এন্ডের ডাটা দেওয়া আছে এবং সেপ্টেম্বর 30 2025 ডাটা দেওয়া আছে, অর্থাৎ এখানে দুটো কোয়ার্টারের ডাটা দেওয়া আছে। 25 সালের যে সেপ্টেম্বরের ডাটা, এখানে দুটো কোয়ার্টার মিলিয়ে এখানে প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা দেখুন কিন্তু এর কিন্তু সবগুলো বেড়েছে। অ্যাসেট প্রত্যেক ইয়ার আফটার ইয়ার বেড়েছে এবং যদি সেপ্টেম্বর 2025 দেখি সেখানেও কিন্তু আমরা বাড়তে দেখেছি। এবং তারপরে রেভিনিউ দেখেন, দেখুন ইয়ার আফটার ইয়ার বেড়ে গেছে এবং এখানে দুটো কোয়ার্টার হিসেবে ঠিকঠাক কিন্তু রয়েছে 2949.61 কোটি টাকা। এখন দুটো কোয়ার্টার রেভিনিউ আসা বাকি রয়েছে, সেখানে যদি ডাবল হয় তাহলে কিন্তু আগের যে 31 মার্চ 2025 দেখতে পাচ্ছেন 49,4,979.67 কোটি টাকা, তাতে অনেকটাই বেশি, 6,000-এর মতো যদি হয়। এরকমই এখানে আপনার দেখুন নেট ওর্থ বেড়েছে, প্রফিট আফটার ট্যাক্স সুন্দরভাবে বেড়েছে। অর্থাৎ ফিনান্সিয়ালি এখানে কিন্তু যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু স্ট্রং ডাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ এর দিক থেকে, অর্থাৎ টপ লাইন এবং বটম লাইন যদি প্রফিট দেখি সেখানে কিন্তু সুন্দর আমরা ডাটা কিন্তু এখানে পাচ্ছি। এবার বোরোইং কিন্তু একদম নীল, অর্থাৎ কোনো রকম কিন্তু এদের বোরোইং কিন্তু কোম্পানিটির কাছে নেই। এবার কোম্পানির যে পিয়ার কোম্পানিগুলো আছে সেগুলো যদি দেখি, সেখানে দেখতে গেলে পরে আমরা পি যদি কম্পেয়ার করি দেখবেন এর পি কিন্তু 40.4। আর অন্যান্য যে কোম্পানিগুলো আছে এইচডিএফসি, নিপন লাইফ, এএমসি, ইউটিআই সবগুলোর সাথে কম্পেয়ার করলে পি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 40.4। এখানে কিন্তু অন্যান্য যে বড় বড় যে কোম্পানিগুলো আছে যেমন নিপন, এইচডিএফসি, এমসি এগুলোর সাথে প্রায় এক পা রয়েছে, কিন্তু ইউটিআই এবং আদিত্য বিড়লা সান লাইফের থেকে কিন্তু অনেকটাই বেশি পি এর দিক থেকে। এবার রিটার্ন অন নেট ওর্থ যদি আমরা দেখি ও কিন্তু টপ মোস্ট পজিশনে রয়েছে। এবং এইচডিএফসি, এমসি যেমন রয়েছে সেরকম কিন্তু এখানে এসবিআই, এমসি কোনো মার্কেটে কিন্তু লিস্টেড কোনো স্টক নয়, কিন্তু অন্যান্য এমসির তুলনায় যদি আমরা এইসের সাথে করি, এসবিআই এর সাথে করি, তাহলে এসবিআই যেহেতু এখানে লিস্টেড নয় সুতরাং আমরা এসবিআই কোনো ডাটা কিন্তু এখানে দিতে পারছি না। তার মানে অন্যান্য যেগুলো আছে তার সাথে আইসিআইসি প্রুডেনশিয়াল, এমসি কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে রিটার্ন অন নেটওয়ার্ক বেশি এবং এর ফেস ভ্যালু রয়েছে 1, অর্থাৎ ভবিষ্যতে স্প্লিট হওয়ার চান্সেস কিন্তু খুব কম। এবং ইপিএস যথেষ্ট ভালো রয়েছে, 53.6 রয়েছে, ভালো। এবার এই কোম্পানিটার আমরা যদি স্ট্রেংথ এবং উইকনেস ব্যাপারগুলো দেখি, স্ট্রেংথ তো প্রচুর রয়েছে কোম্পানিটার ক্ষেত্রে, লিডিং ইন্ডাস্ট্রি পজিশন রয়েছে এবং সেকেন্ড লার্জেস্ট এএমসি আমি আগেই বলেছি, এবং এদের কিন্তু ডাইভার্সিফাইড কিন্তু পোর্টফোলিও এবং স্ট্রং প্রফিটেবিলিটি আমরা দেখলাম। এবং এরা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কিন্তু লিডার, একদম টপ মোস্ট পজিশনে কিন্তু রয়েছে। এবং স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে প্রচুর, কিন্তু আমি আগেই বলেছি ব্রাঞ্চ রয়েছে এবং তার সাথে সাথে প্রচুর মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার কিন্তু এদের রয়েছে। হাই ডিজিটাল অ্যাডাপ্টেশন, ডিজিটাল মিউচুয়াল ফান্ড পারচেজ ট্রানজাকশন 95.3% ইন সেপ্টেম্বর। ডিজিটালি কত কিরকম ভাবে পারচেজ দেখুন, ডিজিটালি এখন 95% এর মতো কাস্টমার এদের ডিজিটালি এদের কিন্তু প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো কনজিউম করে। স্ট্রং অল্টারনেটিভস বিজনেস, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে অল্টারনেটিভ বিজনেসগুলো এরা করে সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু ভালো রয়েছে। সেই জায়গা থেকে বলা যাবে যে কোম্পানির মধ্যে কিন্তু স্ট্রেংথ কিন্তু রয়েছে এবং রিস্ক রয়েছে। টোটালটা ডিপেন্ড করছে কিন্তু মার্কেট আর ইকোনমিক যে বিষয়গুলো থাকে একটা দেশে তার উপরে ডিপেন্ড করছে এবং কাস্টমারের সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করছে। দেখবেন অনেক সময় মার্কেটে যখন বিয়ার রানি চলে অনেকেই মিউচুয়াল ফান্ড পজ করে দেন বা টাকা তুলে নেন, মানে মানুষের সেন্টিমেন্টের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। কোনো একটি বিদেশের কোনো ঘটনার জন্য অনেক সময় কিন্তু আমাদের এখানকার ইনভেস্টররা প্যানিক হয়ে মার্কেট থেকে মুখ ফিরিয়ে নেয়। সেই সময়গুলোতে কিন্তু এর কিন্তু একটা ক্রাইসিস চলে আসে। তখন দেখা যায় হয়তো কোম্পানি কোনো একটি কোয়ার্টারের রেজাল্ট খারাপ হলো। হ্যাঁ, এবার কিছু ফান্ড এরকম থাকে যেখানে হয়তো ফান্ডগুলোর পারফরম্যান্স ভালো থাকে না। তখন হয়তো সেখান থেকে আবার এক্সিট করেন ইনভেস্টররা। এগুলো কিন্তু ভালো রকমের একটু সমস্যা কিন্তু হয়ে দাঁড়ায় কোনো সময়। সবসময় থাকে না, কোনো সময়। যেহেতু ভারতবর্ষের মার্কেট গ্লোবাল মার্কেটের উপর ডিপেন্ড করে এবং ভারতবর্ষের মার্কেটেও কিছু সমস্যা হলে পরে গ্লোবাল এবং ভারতের মার্কেটের নেগেটিভ প্রভাবগুলো কিন্তু এই ইন্ডাস্ট্রিতে পড়ে। তখন এই ইন্ডাস্ট্রির অংশ হিসাবে এই কোম্পানির উপরেও পড়বে। সুতরাং সেই জায়গায় একটা ভাবার বিষয় বা একটা রিস্ক আমরা দেখতে পাচ্ছি। আরেকটি রিস্ক হচ্ছে হলো প্রচুর কিন্তু এখানে কম্পিটিশন রয়েছে। দেখবেন এর সাথে যে পিয়ার কোম্পানিগুলো আছে নামগুলো কিন্তু বড় নিপন এএমসি, ইউটিআই এএমসি এবং এইচডিএফসি এএমসি এবং আনলিস্টেড প্লেয়ার এসবিআই এএমসি, এগুলো কিন্তু স্ট্রং ফাইট কিন্তু সবসময় দিয়ে যাবে এবং এই মার্কেটে কার কখন উত্থান হবে কার কখন পতন হবে আগাম কিন্তু কিছু বলা যায় না, সেই জায়গাগুলো থেকে রিস্ক রয়ে যায়। এবার এখানে এই যে এর যে ইস্যু অবজেক্টিভ, হ্যাঁ, অফার ফর সেল, এখানে আপনারা বুঝতেই পারছেন যে প্রোমোটার কিন্তু পুরোটাই কিন্তু নিজেদের শেয়ার থেকে সেল করছে।
এইটা এদের মানে নিজেদের বেনিফিটের জন্যই করছে। মানে ওখান থেকে একটা লিস্টিং বেনিফিট নিতে যাচ্ছে। এটাই হলো এদের অবজেক্টিভ। আর সেরকম যে এই টাকা নিয়ে কোথাও কিছু ব্যবহার করবে সেরকম কিন্তু বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি না। এবং লিড ম্যানেজারের যে লিস্ট দেখেন প্রচুর ভালো ভালো নাম দেখবে, প্রচুর লিড ম্যানেজার। তবে আমি এক্সপেক্ট করছি এই কোম্পানিটা একটা ভালো লিস্টিং এনে দেবে এবং যেহেতু স্ট্রং ফিনান্সিয়াল রয়েছে এবং ভ্যালুয়েশন অনুসারে একবার রয়েছে বড় বড় কোম্পানিগুলোর সাথে, কারণ মার্কেট এই ধরনের কোম্পানিকে যে ভ্যালু দিচ্ছে সেই ভ্যালু অনুসারে মোটামুটি ভালো জায়গায় কিন্তু কোম্পানিটা রয়েছে এবং লিডিং যেহেতু একটা কোম্পানি, সুতরাং এর থেকে একটা লিস্টিং গেইন আশা করা যায়। তবুও বলা যায় একটা সমস্যা, সেটা হচ্ছিল ওই আইপিও যখন আসে তখন কিন্তু কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথম যে ফ্যাক্টরটা ডিপেন্ড করে হলো মার্কেটের সিচুয়েশন। যে মুহূর্তে এর অ্যাপ্লিকেশন পর্ব চলবে তখন ভারতবর্ষের শেয়ার মার্কেট বা গ্লোবাল মার্কেটে কি সেন্টিমেন্ট থাকে সেটা কিন্তু একটা লিস্টিং এর উপর প্রভাব ফেলে। এছাড়া কি আর যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আপনার দেখতে হবে যে সাবস্ক্রিপশন রেট কি থাকে, ইউআইবি কোটায় কেমন থাকে, অ্যাঙ্কার লিস্ট কেমন আসে। এগুলো কিন্তু আপনাকে মোটামুটি অ্যাপ্লিকেশন পর্ব যখন চলবে আপনি যদি দ্বিতীয় দিন থেকে দেখতে শুরু করেন সব ডাটাই কিন্তু মোটামুটি আপনি পেয়ে যাবেন এবং গ্রে মার্কেট প্রিমিয়াম যেটা আনঅফিসিয়াল ডাটা সেটাও আপনাকে তখন কিন্তু একটা মোটামুটি আইডিয়া ওখান থেকে পাবেন। তারপরেই মনে হয় সিদ্ধান্ত নেওয়া উচিত। ফান্ডামেন্টাল স্ট্রং বা ফিনান্সিয়াল যতই স্ট্রং থাকুক কোম্পানিটা, সেন্টিমেন্ট কার কি মনে আছে সেটা বোঝার জন্য কিন্তু আপনাকে অ্যাটলিস্ট দ্বিতীয় দিন পর্যন্ত ওয়েট করে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করা খুব ভালো হয়। লাস্ট ডেটে গিয়ে অ্যাপ্লিকেশন করা। এবার আমি আমার মতো করে বললাম কোম্পানি ডিটেলস এবং আইপিও ডিটেলস সবকিছুই তুলে ধরলাম। এবার আপনাদের রিস্ক, আপনাদের অ্যানালিসিস এগুলো কিন্তু আপনাকে দেখেই কিন্তু স্টেপ ফেলতে হবে। আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলেন বা উপকৃত হবেন। যদি আমার এই ভিডিওতে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।